এই মেরিনার্সদের জীবন বা মেরিনার্সদের পেশা কতটুকু চ্যালেঞ্জিং? আসলে আমাদের এই পেশাটা আসলে একটা পেশা না, এটা একটা লাইফস্টাইল। একটা চুক্তির মাধ্যমে ওখানে অনবোর্ড হতে হয়। কোথাও কোথাও এটা 6 মাস, কোথাও কোথাও 9 মাস। যে আসলে মেরিনার্সদের লাইফ নিয়ে কিন্তু মানে জনমনে অনেক একটা প্রশ্ন তৈরি হয় যে আসলে তারা কিভাবে সার্ভাইভ করে বা কিভাবে তাদের মানে জাহাজের মধ্যেই এই সারা দিন অতিবাহিত করে। আসলে অনেকের সি সিকনেস হয়, বমি আসে। সমুদ্র প্রচন্ড উত্তাল বা খুব ঝড়, আপনার তখন কি মনে হয়েছে যে না হয়তো আমার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই? হ্যাঁ, বেশ কয়েকবার এত বড় একটা দানব শিপকে সেই নেগেটিভ স্পিডে নিয়ে আসছে। সেই ঘটনাটা মানে সবচেয়ে ওর্স্ট এক্সপিরিয়েন্সটা আসলে কোন সাগরে এবং কোন দেশের উপকূলে আর কি এটা আচ্ছা, হয়েছিল? প্রশান্ত মহাসাগরে ছিলাম, প্যাসিফিকে। তো ওখানে হচ্ছে আপনার আমরা একটা টাইফুনের মধ্যে পড়ছি আর কি। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি, নোঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দর। দর্শক, নিশ্চয়ই এই কালজয়ী গানের লাইন আপনাদের মনে আছে। তেমনি জাহাজে যারা চলাচল করে, এক দেশ থেকে আরেক দেশে দেশান্তরী হয়, যারা জাহাজের বুকে করে এক দেশের স্বপ্ন আরেক দেশে পৌঁছে দেয়, তেমনি সেই নাবিকদের বা মেরিনার্সদের গল্প শুনবো। কারণ আপনারা জানেন মেরিনার্সদের যে পেশা, এই পেশা সম্পূর্ণ ভিন্ন এবং বৈচিত্র্যময়। আমরা জানার চেষ্টা করব মেরিনার্সদের জীবনবোধ, তারা জাহাজে এক দেশ থেকে আরেক দেশে যখন এই স্বপ্ন নিয়ে যায় বা পণ্য নিয়ে যায়, আসলে তাদের কতটুকু অভিজ্ঞতা বা সুযোগ সুবিধা এবং সমস্যাগুলো কি হয়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে আছে সম্মানিত একজন মেরিনার্স, ওসমান গনি। চলুন তাহলে জেনে নেই। স্যার, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, আসলে আমরা জানতে চাই যে একজন মেরিনার্স, তো এটা একটি পেশা। সচরাচর আমরা যে পেশার মধ্যে দেখি যে সকালে বাড়ি থেকে বের হয়ে অফিসে যাচ্ছে, অফিস শেষ করে সন্ধ্যায় আবার ঠিক বাড়ি ফিরছে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোকজনের সাথে সময় দিচ্ছে। কিন্তু আপনাদের এই পেশায় এই সুযোগটি নেই এবং এটা থেকে আপনারা বঞ্চিত আসলে। তো স্যার, সবকিছু মিলিয়ে আমরা জানতে চাচ্ছি যে এই মেরিনার্সদের জীবন বা মেরিনার্সদের পেশা কতটুকু চ্যালেঞ্জিং? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রশ্নটা শুধু যে শুধু মানে আপনার কাছ থেকেই প্রথম শুনলাম বিষয়টা তা না। অ্যাকচুয়ালি যখন থেকে এই পেশাটাকে জীবনযাপনের জন্য বাছাই করে নিয়েছি, তখন থেকেই প্রায়শই এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়েছে। অ্যাকচুয়ালি প্রফেশনটা কেন আসলাম বা কেমন লাগে চ্যালেঞ্জটা। তো আমি একটু প্রথম থেকে শুরু করি। উম, আসলে আমাদের এই পেশাটা আসলে একটা পেশা না, এটা একটা লাইফস্টাইল। ইটস সেলফ আ লাইফস্টাইল। কারণ আপনাকে যখন আপনি সমুদ্রে থাকবেন, আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, টাইম পিরিয়ডের জন্য আহ, একটা চুক্তির মাধ্যমে ওখানে অনবোর্ড হতে হয়। আহ, কোথাও কোথাও এটা 3 মাস, কোথাও কোথাও 6 মাস, কোথাও কোথাও 9 মাস। তো এই সার্টেন টাইমটা আপনাকে সমুদ্রে থাকতে হয় পেশার খাতিরে। তো ওই যে এই যে পেশাটা, এই পেশার মধ্যে আপনি যে একবার ইন করলেন জাহাজে, মানে অনবোর্ড হলেন, তো তখন থেকেই কিন্তু আপনার ওই লাইফ স্টাইলটা শুরু। যে আপনার একটা ডেইলি রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে। আহ, যেহেতু এখানে আপনি অন্য প্রসঙ্গ টেনেছেন যে আমাদের নর্মাল যেই লাইফ, আমি 9টায় অফিসে আসলাম, 6টায় অফিস থেকে বের হলাম বা 5টায় অফিস থেকে বের হলাম, একটা ওয়ার্কিং টাইম থাকে, বাকি টাইমটা আমি রিল্যাক্স বা ফ্যামিলির সাথে কাটালাম। তো ওখানে একটু ডিফারেন্টলি এই টাইমটা মেনটেন করা হয়। আহ, যারা ওখানে অফিসার আছে বা ক্রু আছে, তো ওদের ডেজিগনেটেড কিছু কাজ থাকে। তো এই কাজগুলা অ্যাকচুয়ালি সবসময় খুব রিস্কি এবং চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যেহেতু জাহাজটা আসলে লোহার তৈরি, এবং হচ্ছে জাহাজের চালিকা শক্তি হচ্ছে আপনার এটা ডিজেল থেকে
বা হেভি ফুয়েল অয়েল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তারপর জাহাজটা চালানো হয়। ওখানে বিভিন্ন জেনারেটর থাকে, বয়লার থাকে। তো এই ডে টু ডে অপারেশনের জন্য আপনার প্রচুর রিস্ক বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদের, এবং সেগুলা কি ধরনের হতে পারে এবং সেটা আমরা কিভাবে মোকাবেলা করব, সেই জ্ঞানটা রেখে, সেই ট্রেনিংটা রেখেই কিন্তু অ্যাকচুয়ালি প্রতিদিনের এই কাজগুলো পরিচালনা করতে হয়। আলটিমেটলি আমাদের আহ, উদ্দেশ্য হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে সুষ্ঠুভাবে পণ্যটা পরিবহন করে নেওয়া। তো এই যে একটা কর্মযোগ্য, তার মধ্যে এই যে একটা কর্মযোগ্য বা কর্ম পরিচালনা করতে হয়, তো এটা একটা নির্দিষ্ট রুটিন থাকে যে আপনাকে ইন্টারন্যাশনাল যে নিয়ম কারণ আছে, আইএলওর নিয়ম বলেন বা আমরা এমএলসি বলি, মেরিটাইম লেবার কনভেনশন অনুযায়ী, তো ওখানে আপনাকে 8 ঘন্টা মিনিমাম কাজ করতে হয় আর কি। তো কাজটা হচ্ছে আপনার যেটা ডেজিগনেটেড ডিউটি, তার বাইরেও অ্যাকচুয়ালি দেখা গেছে যে আপনি যেহেতু শিপে আছেন, শিপ নিয়েই আছেন, আপনি ঘুমালেও অ্যাকচুয়ালি কাজ করতেছেন। ওখানে ঘুমটাও পার্ট অফ জব, যে আপনি যে টাইমটা রেস্টে আছেন, রেস্ট বলতে আপনি রেস্টে নেই। দেখা গেছে যে আপনি যেখানে আছেন সেখানে পরিবেশটা ঠিকঠাক আছে কিনা সেটাও একটা আপনার কাজ। দেখা গেছে যে আমার ডিউটি ছিল 4 ঘন্টা। তা যেহেতু আমি হচ্ছে একজন মেরিন অফিসার, তো আমার কাজ হচ্ছে নেভিগেশন মূলত আর কি, এবং জাহাজের যে ডেক ডিপার্টমেন্ট আছে, ডেক ডিপার্টমেন্টের সিনিয়র হিসেবে আমি আছি চিফ অফিসার। তো আমার কাজ হচ্ছে যে ডেক ডিপার্টমেন্টের যে 12 জন বা 14 জন লোক লোক আছে তাদেরকে পরিচালনা করা, তাদের কাজ সুষ্ঠুভাবে করতেছে কিনা সেটা দেখা, এবং নিরাপত্তা এবং আমাদের শিপের যে সিকিউরিটি, এই সমস্ত কাজগুলা ক্লোজলি মনিটর করা এবং এক্সিকিউশন করা। তো এগুলা করতে গেলে দেখা গেছে যে আপনার ওই নির্দিষ্ট যে টাইম ফ্রেমটা আমরা সো কল্ড বলি, যে হ্যাঁ আপনাদের ক্ষেত্রে দেখা গেছে যে 9টা 6টা, আমাদের ক্ষেত্রে ধরেন একটা টাইম শিডিউল আছে চিফ অফিসারের জন্য লেটসে 4টা 8টা। তো ওইটা কিন্তু আসলে হয় না। তো যেহেতু আমার দায়িত্বের মধ্যে পড়ে অন্যর সিকিউরিটি, অন্যের সেফটি, আমাকে সবসময় আমার মাথাটা, আমি যখন ঘুমাই তখনও আমার মাথা কাজ করতে হয় আর কি, যে কারো কোনো সমস্যা হলো কিনা। মানে ওই যে বলো না 6 সেন্স 7 সেন্স, ওই চোখ কান খোলা সবসময় রাখতে হয়। তো দেখা গেছে যে আমি বা সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে বললাম যে হ্যাঁ আমি এখন একটু রেস্টে যাচ্ছি, কোনো কিছু হলে আমাকে রিপোর্ট করো। তো ওই যে বলে আসলাম, বলে আসার পরে যে আমি একদম একদম সব স্টপ করে একদম সাউন্ড স্লিপ নির্বিঘ্নে নিব, হ্যাঁ ঘুমাবো, এটা সেটা হয়ে ওঠে সেটা না। অ্যাকচুয়ালি হয়ে ওঠে না, কারণ আচ্ছা আমার আচ্ছা। মাথায় সবসময় একটা জিনিস যেটা আছে, স্বপ্ন যেরকম মানুষকে ঘুমাতে দেয় না, তা আমাদের কাজের দায়িত্বটা আমাদেরকে আসলে ঘুমাতে দেয় না। কারণ একটা কিছু যদি অঘটন ঘটে যায় বা যেভাবে কাজটা হওয়ার কথা সেভাবে যদি না হয়, তাহলে দেখা গেছে যে যেটা সেফটি সিকিউরিটিও ব্রিচ হইতে পারে এবং প্রপার্টির ড্যামেজ বা লসও হইতে পারে। তো সেটার জন্য কিন্তু রেসপন্সিবল মানে কিছু কিছু লোক আছে রেসপন্সিবল, তার মধ্যে আমি একজন। আহ, তো সেই ক্ষেত্রে আহ, কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটার একটা কিন্তু কি বলে একটা প্রেশার থেকে যায়। ঘুমন্ত অবস্থায় একটা প্রেশার থাকে যে আচ্ছা ঠিক আছে। তো এরকম আসলে মাঝে মধ্যেই হয় যে দেখা গেছে যে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে হচ্ছে যে এই জিনিসটা আমাকে ঘুমাতে দিচ্ছে না, হঠাৎ করে আমি আমার ওয়াকিটকিটা অন করে এবিকে ডেকে বললাম, বা যারা ডিউটিরত চিফ আছে, অফিসার আছে বা ইঞ্জিনিয়ার আছে, ওদের কাছে খোঁজ খবর নেওয়া, যে আচ্ছা এই কাজটা তো চলমান, এটা কি অবস্থা, আপডেট কি, বা কোনো সমস্যা আছে কিনা, বা সমস্যা কিভাবে হইতে পারে, সেই রিলেটেড আমি 2 একটা কোশ্চেন ওকে জিজ্ঞেস করছি, আচ্ছা ঠিক আছে এটা কিভাবে চলতেছে, এটা কি অবস্থায় আছে। তখন আমি বুঝতে পারি যে ওকে ফাইন, এটা চলতেছে নাকি আমার এখানে হস্তক্ষেপ দরকার। যে আসলে মেরিনার্সদের লাইফ নিয়ে কিন্তু মানে জনমনে অনেক একটা প্রশ্ন তৈরি হয় যে আসলে তারা কিভাবে সার্ভাইভ করে বা কিভাবে তাদের মানে জাহাজের মধ্যেই এই সারা দিন অতিবাহিত করে আসলে। যেমন আপনাদের তো কাজ করতে হয় একটা নির্দিষ্ট টাইম, তারপরে মূলত আপনারা মানে খাবার দাবার গ্রহণ করেন, বা আসলে আপনাদের বিনোদন তো মানুষের দরকার হয়, আপনারা মানে বিনোদনটা নেন কিভাবে আচ্ছা, জাহাজের মধ্যে? গুড কোশ্চেন। বিনোদনের কিছু উপায় আছে জাহাজে, যেরকম আপনি মুভি দেখতে পারেন এবং হচ্ছে আপনার কলিগদের সাথে টাইম স্পেন্ড করতে পারেন।
বা বা আপনি থিয়েটারে ওখানে মুভি দেখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কিছু ইনডোর গেমসের ব্যবস্থা থাকে, যেরকম টেবিল টেনিস বা ক্যারাম খেলতে পারেন আপনি ওই ওই শিপে যেই ধরনের ইকুইপমেন্ট গুলো আছে মানে সেগুলো ছোট আপনি, পরিসরে আর কি হ্যাঁ, যে যে ব্যবস্থাটা খেলাগুলো আছে সেটা ইনডোর নিয়েই গেমস। আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইয়ে করতে পারেন, বা আপনি জিম জিম করতে পারেন, জিমনেশিয়াম থাকে নর্মালি। এইভাবে আর কি ইয়ে করা যায়। ইভেন আমরা মাঝে মধ্যে দেখা গেছে যে যখন সুযোগ হয়, আমরা কার্গো হোল্ডে যখন কোনো কার্গো থাকে না, এমপি থাকে, তখন আমরা র্যাকেট বা ফুটবল, ইভেন ক্রিকেট, এগুলা স্বল্প পরিসরে সে চেষ্টা করি খেলা আর যায় কি এখানে। হ্যাঁ, যেহেতু পরিবেশটাই হ্যাঁ, একটু অন্যরকম, তো আমরা চাই যে সবাই যাতে একটু চাঙ্গা থাকে। তো ওই ব্যবস্থাগুলো সবসময় আমরা চেষ্টা করি করার জন্য আর কি। যখন ধরেন বড় বড় ঢেউ সমুদ্রে আসে, তো রাতের বেলায় ঘুমানোর সময় হয়, আর জাহাজ তো নড়াচড়া করে, সেক্ষেত্রে ঘুমে কোনো ঝামেলা হয় কিনা? হ্যাঁ, তো এখানে আসলে বিষয়টা হচ্ছে কি, যখন আপনি যখন সি লাইফ শুরু করবেন, একটা জিনিস হচ্ছে অ্যাকাস্টমড হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার এই যেটা বললেন যে রোলিং পিচিং আমরা বলি, তখন দুলাদুলি হয় বা আবহাওয়া একটু খারাপ হয়, তখন দেখা গেছে যে অনেকের সি সিকনেস হয়, বমি আসে। বাট আবার এটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের উপর, কে কতদিন সিতে আছে, কত ভালোভাবে পরিবেশের সাথে অ্যাডাপ্ট করে নিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যখন অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তখন তো আসলে এটা সবাই সাফার করে। দেখা গেছে যে আমি তো ঘুমোতে গেলাম অবস্থানটার কারণে আর কি, জাহাজ কোন দিকে রোল করছে না পিচ করছে সেটার কারণে দেখা যাচ্ছে বিছানা থেকে আপনি পড়ে যেতে পারেন, বা আপনার রুমে যে ফার্নিচার গুলো আছে সেগুলো দেখা গেছে যে পরে হযবরল অবস্থায় এদিক সেদিক নাড়াচাড়া করছে। চিটে যাচ্ছে। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে, তো আপনি যদি ধরেন ওই সময় আপনার রুমের একটা ভিডিও করেন, তখন মনে হবে যে কোনো ঘোস্ট হচ্ছে জিনিসপত্রগুলো এদিক সেদিক নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে। করছে। আপনার রুম, পুরা রুম, ওই যে আমরা যে হরর মুভিতে দেখি, পুরা রুম হচ্ছে কাত হয়ে যাচ্ছে একদিকে, জিনিসপত্র একদিকে চলে যাচ্ছে। বিষয়টা আসলে যেমন কি বলে অস্বস্তিকর, এবং অন্য দিক থেকে চিন্তা করলে কিন্তু এটা একটা অন্যদের জন্য এনজয়েবল জিনিস। স্যার আসলে আহ, আপনার তো দীর্ঘ সি লাইফে কোনো অভিজ্ঞতা কি এরকম আছে যে সমুদ্র প্রচন্ড উত্তাল বা খুব ঝড়, আপনার তখন কি মনে হয়েছে যে না, হয়তো আমার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, আমার হয়তো আজকে শেষ দিন, মানে এরকম চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন কখনো? হ্যাঁ, বেশ কয়েকবার। বাট আসলে মেন্টাল স্ট্রেংথটা এতটাই ভালো ছিল, আমার এগুলা আসলে কোনো সময় এরকম মনে হয়নি যে এটাই দিস ইজ মাই লাস্ট ডে। আচ্ছা। কারণ হচ্ছে আমরা একটা কথা বলি যে যারা সমুদ্রে থাকে তারা কোনো সময় নাস্তিক হয় না। হুম। তো যেহেতু আল্লাহ, আমি একটা জিনিস দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু আল্লাহ আমাকে এইভাবে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, তো উনি আসলে আমাকে সেভ করবে আর কি। সেই ঘটনাটা মানে সবচেয়ে ওর্স্ট এক্সপিরিয়েন্সটা আসলে কোন সাগরে এবং কোন দেশের উপকূলে আর কি এটা আচ্ছা, হয়েছিল? এই ওর্স্ট এক্সপিরিয়েন্সটা হয়েছিল যখন আমি শিপে অনবোর্ড হই ফার্স্ট টাইম 2017 সালে, 17 সাল বা 16 সালের দিকে। আমার ক্যাডেট লাইফের জাস্ট 3 মাস বা 2 মাস পর আমরা প্রশান্ত মহাসাগরে ছিলাম, প্যাসিফিকে। তো ওখানে হচ্ছে আপনার আমরা একটা টাইফুনের মধ্যে পড়ছি আর কি। এটা খুব সম্ভবত সময়টা হবে জুনের দিকে, জুন, মে জুন জুলাই এরকম হবে আর কি। তো ওখানে বাতাসের গতিবেগ ছিল, আমরা নটস বলি, আহ ঘন্টায় হচ্ছে আপনার 72 নটস, যেটাকে 1.85 দিয়ে গুণ করলে যা হয় সেটা হচ্ছে প্রতি কিলোমিটার/আওয়ার, এটা দাঁড়ায় আর কি। তো অলমোস্ট 100 কিলোমিটার/আওয়ারের মতো হবে। ওইটাই ছিল আমার লাস্ট মানে ওর্স্ট সিচুয়েশন। ওই সময় দেখা গেছে যে আমাদের শিপটা ছিল 229 মিটারের শিপ। একটা বিশাল শিপকে আমরা প্রায় ওখানে 74,000 মেট্রিক টন কার্গো ক্যারি করতে পারতাম। তো ওই এত বড় একটা দানব শিপকে সে নেগেটিভ স্পিডে নিয়ে আসছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ফুল স্পিডে চলতেছি, তারপরও আমাদের স্পিড নেগেটিভ, -0.2, -0.1, 0.5 হয়ে যাচ্ছে এরকম। মানে আমরা বাতাসের সাথে, বাতাসের গতিবেগ আমাদের থেকে তুলনামূলক বেশি হয়ে গেছে।
যার কারণে আমরা অলওয়েজ যে অবস্থান আসছি সেই অবস্থান থেকে সামনে যেতে পারতেছি না, আমরা পিছনের দিকে আসতেছি, ধীরে 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 পিছনের দিকে আসতেছি। তো যেহেতু শিপে ইমেল সিস্টেম থাকে এবং নেক্সট ওয়েদারটা কিভাবে মুভ করবে সেই ধরনের নেভিগেটর সিস্টেম ফেসিলিটিস গুলো আছে আমাদের, বা ওই ধরনের আমাদের পড়াশোনা জ্ঞান আছে। তো আমরা ওই সকল টুলস গুলা কাজে লাগিয়ে পরে দেখলাম যে না, নেক্সট 6 ঘন্টা পরে জাহাজের কি অবস্থা হবে উইথ রেসপেক্ট টু দ্য স্টর্ম, বা নেক্সট 12 ঘন্টা পরে কি অবস্থা হবে। তো আমরা ওইটা স্কেপ করে রুট ডাইভার্ট করে আর কি এটাকে মোকাবেলা করতে পারছি। প্রায় 2 দিন 2 দিনের মতো আর কি এরকম একটা সিচুয়েশন ছিল। আর আপনাদের আসলে যখন দীর্ঘ পথ চলা হয় সমুদ্রে, 1 মাস 1.5 মাস সমুদ্রে থাকতে হয়, বা এই যে বাড়ি থেকে আপনারা প্রায় 6 মাস 9 মাসের জন্য বের হন, পরিবারের মানুষের জন্য খারাপ লাগে না বা কষ্ট হয় না, বা মনে হয় না যে আমি এই সি লাইফে খুব একা এরকম? আহ, প্রথম দিকে যখন আমি কেরিয়ার শুরু করি, প্রথম দিকে বিষয়টা ছিল আমার জন্য খুবই টাফ। আর ওই সময়গুলোতে স্যাটেলাইটের এত ছিল না, ব্যবহার ছিল না। এখন তো ম্যাক্সিমাম জাহাজেই আছে, স্যাটেলাইট আছে, বা যোগাযোগ কন্টিনিউ করার একটা সুযোগ আছে। তো ওই সময়টাতে আমরা দেখা গেছে যে কোনো পোর্টে গেলে আমরা লোকাল সিম কার্ড নিতাম, এবং ওই সময়টাই থাকতো আর কি, লেটস সে 18 ঘন্টাও হইতে পারে, বা 1 দিন হইতে পারে, 2 দিন হইতে পারে। ওই সময়টা যখন আমরা একটা পোর্টে অবস্থান করতাম, লোকাল সিম নিয়ে তারপরে পরিবারের সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করতাম। অনেক সময় দেখা গেছে যে অনেক রেস্ট্রিকশন থাকতো, যেমন চায়নাতে, ইরানে আপনার ফেসবুক ইউজ করা যায় না। তো ওই ক্ষেত্রে আমি তখন তো হোয়াটসঅ্যাপ এত ছিল না, তখন ছিল ভাইবার, মেসেঞ্জার এগুলা। ফেসবুক না চললে মেসেঞ্জারও চলবে না। তো ইটস টাফ, কিছুটা স্ট্রাগল করতে হয়েছে। তো এইভাবেই আর কি নর্মালি যোগাযোগটা হতো। তো যখন আসলে পরিস্থিতির সাথে খাপ খেয়ে নিয়েছি, আহ, এখন আসলে অতটা ইয়ে হয় না। তাছাড়া এখন আবার ইন্টারনেট ফেসিলিটিটাও অনেক আপডেট হয়েছে। এখন জাহাজে ওয়াইফাই থাকে, স্যাটেলাইটের মাধ্যমে ওয়াইফাই থাকে। তো লিমিটেড বা কোম্পানির ফিচার অনুযায়ী আর কি অ্যাক্সেস দেওয়া থাকে আমাদের ইন্টারনেট, ওভাবে যোগাযোগ করা হয়। একজন মিরার্সের লাইফস্টাইল নিয়ে, বা তার যে আর্নিং সোর্স, বা তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, এটা নিয়ে আসলে বর্তমানে যে তরুণ সমাজ, তাদের মনেও মেরিনার্স হওয়ার বা মেরিন লাইফকে এনজয় করার একটা স্বাদ জাগে আসলে। তো একজন স্টুডেন্ট আসলে কিভাবে, মানে পড়াশোনা শেষ করে কিভাবে একজন মেরিনার্স হতে পারে, সেই প্রক্রিয়াটা আসলে আমাদের সাথে। এটা আসলে আমাদের সরকারের এবং হচ্ছে ডিপার্টমেন্ট অফ শিপিং এর কিছু নীতিমালা আছে। একটা সার্টেন ক্রাইটেরিয়া সেট করা আছে যে আপনাকে এইচএসসি তে একটা মিনিমাম স্কোর পেতে হবে, এবং কোন কোন সাবজেক্ট আপনার কত মিনিমাম পেতে হবে স্কোর, সেটা পেলে আপনি এলিজিবল হবেন আর কি। তখন একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে আপনার বিভিন্ন যে মেরিন একাডেমি গুলো আছে এখন, আগে তো একটা ছিল, এখন বর্তমানে 4টা সরকারি মেরিন একাডেমি এবং কিছু প্রাইভেট মেরিন একাডেমি আছে। তো ওগুলাতে আপনি ভর্তি হওয়ার জন্য এলিজিবল হবেন, এবং ওই প্রক্রিয়াগুলো শেষ করে 2 বছরের আমরা বলি প্রিসি ট্রেনিং, এই 2 বছরের প্রিসি ট্রেনিং এর পরে সেখানে সে থিওরিটিক্যাল জিনিসগুলা জানবে আর কি, এবং তার প্রত্যাহিক শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা শারীরিক কসরতের মাধ্যমে সে নিজেকে আস্তে আস্তে সি এর জন্য রেডি করবে। তারপর হচ্ছে বা, চাকরি বাজারের উপর ভিত্তি করে সে 1 বছর ইন্টার্নি করবে সিতে, যে জাহাজে 1 বছর মিনিমাম 1 বছর চাকরি করে আসবে। তারপর হচ্ছে বা, সে কম্পিটেন্সি পরীক্ষা দেওয়ার জন্য বসতে পারবে আর কি। তো ওখান থেকে যখন সে উত্তীর্ণ হবে তখন সে একজন অফিসার হিসেবে আসতে পারে। বা আমি যদি বলি রেটিংদের কথা, রেটিংদের এরকম তাও ইনস্টিটিউট থেকে 6 মাসের প্রিসি ট্রেনিং নিয়ে, এবং যে ম্যান্ডেটরি সার্টিফিকেট গুলা লাগে সেই সার্টিফিকেট গুলা নিয়ে তারপর সে জাহাজে যাবে। তাদের আর কোনো অফিসার হওয়ার সুযোগ আছে, বাট সেটা ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে আর কি।
তো আমার মনে হয় 36 মাস সি টাইম করে তারপরে হচ্ছে আবার সেম প্রসেসে কম্পিটেন্সি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা অফিসার হইতে পারে, বা যে সে যদি চায় যে না আমি রেটিংসে ক্যারিয়ার আউট করবো, তখন সে কন্টিনিউ সিতে গেল আর কি। ওই শিপিং কোম্পানিগুলো তখন তাদের তো অনবরত লোক লাগে, মার্কেটের অবস্থা বেঁধে, যেরকম এক সময় আমাদের জাহাজ শিল্প খুব নাজুক অবস্থা ছিল। সারা বাংলাদেশে হয়তো 20টা বা 15টা 20টার মতো জাহাজ ছিল। 15টা 20টা জাহাজে দেখা গেছে সবাইকে অ্যাকোমোডেট করা যেত না আর কি। তো ওই সময় চাকরির বাজারটা একটু ডাউন হয়ে গেছে, এবং দেখা গেছে যে চাকরির প্রত্যাশী অনেক, কিন্তু আসলে চাকরি পাচ্ছে না। তো এটা একটা আসলে খুব খারাপ সিচুয়েশন। যেই সিচুয়েশনটা এখন আবার আস্তে আস্তে আসতেছে, যে চাকরির প্রত্যাশা যখন বেশি হয়ে যাবে ডিমান্ডের তুলনায়, তখন কিন্তু একটা সমস্যা আর কি, সংকট তৈরি হয়। হ্যাঁ, একটা চাকরির সংকট তৈরি হয়। এটা একটা সমস্যা। তো আমার মনে হয় যারা নতুন করে আসতে চায় বা ভাবতে চায়, তাদেরকে এই বিষয়গুলো একটু জেনে শুনে আসা ভালো, যে এখন বর্তমানে কি অবস্থা চাকরির বাজার, বা এখন যারা সেল করতেছে তারা কি অবস্থায় আছে। এগুলো ভেবে চিনে আসলে মনে হয় একটু বেটার আর কি। যেহেতু লাইফটাও চ্যালেঞ্জিং, এখানে অনেক স্যাক্রিফাইস, তার উপরে যদি সে চাকরি নিয়েও স্যাক্রিফাইস করতে হয়, দেখা গেছে 1-2 বছর বসে থাকতে হয় চাকরি পেতে, তাহলে বিষয়টা অনেক প্যাথেটিক। যেখানে সে নর্মাল লাইফে গেলে আরো বেটার স্টার্ট করতে পারতো। এগুলো একটু ভাবা দরকার আর কি, যে কোনো সময় যে কোনো ডিসিশন নেওয়ার আগে। ধন্যবাদ আজকের অতিথি হয়ে আমাদের অনুষ্ঠানে আলোকিত করার জন্য। আশা করি আপনার সাথে আবার দেখা হবে। দর্শক, শুনছিলেন ইনশাআল্লাহ। একজন মেরিনার্সের তার জীবন, লাইফস্টাইল, তার যে সমুদ্রে অভিযানের যে অভিজ্ঞতা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন। ব্র্যান্ডিং মেরিনার্সের পরবর্তী সেগমেন্টের জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাকির হোসেন। আল্লাহ হাফেজ।